পিরিয়ডিক প্রপার্টিজ অফ এলিমেন্টসের দ্বিতীয় অংশে আমরা যে সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এক, পারমাণবিক ব্যাসার্ধ অ্যাটমিক রেডিয়াস, দুই, আয়নায়ন বিভব আয়োনাইজেশন পোটেনশিয়াল, তিন, ইলেকট্রন আসক্তি ইলেকট্রন অ্যাফিনিটি, জারণ ও বিজারণ ক্ষমতা অক্সিডাইজিং অ্যান্ড রিডিউসিং পাওয়ার, তড়িৎ ঋণাত্মকতা ইলেকট্রোনেগেটিভিটি। এই পাঁচটি বিষয় আমি পর্যায় সারণী থেকে কিভাবে ডিরেক্টলি মোটামুটি আমরা অনুধাবন করতে পারবো পর্যায় সারণীর পর্যায় বরাবর এবং শ্রেণী বরাবর, সেই বিষয়ে আমরা আলোচনা করব। প্রথম হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ। পারমাণবিক ব্যাসার্ধ অ্যাটমিক রেডিয়াস। পারমাণবিক ব্যাসার্ধ বলতে আমরা কি বুঝি না, কোন পরমাণু নিউক্লিয়াসে সর্ববহিস্থ কক্ষে উপস্থিত ইলেকট্রন, এই একটা ইলেকট্রন এবং সর্ববহিস্থ কক্ষে উপস্থিত হলো এই ইলেকট্রনটা, এই ইলেকট্রনের মধ্যে বর্তী দূরত্বকে বলা হচ্ছে অ্যাটমিক রেডিয়াস। অ্যাটমিক রেডিয়াস সম্পর্কে আলোচনা করতে গেলে যে টার্মটি না বললেই নয়, সেই টার্মটি হচ্ছে জেড স্টার। ইংরেজিতে বলা হয় এফেক্টিভ নিউক্লিয়ার পজিটিভ চার্জ। আগে এই বিষয়টাই বলে নিই, তারপর আমরা এর ভিতরে ঢুকবো। জেড স্টার হচ্ছে কার্যকরী নিউক্লিয় বিভব বা এফেক্টিভ নিউক্লিয় পজিটিভ চার্জ। এফেক্টিভ নিউক্লিয়ার positive charge, and sigma, that is screening effect. Screening effect. এই দুটো টার্মকে আমি যে সূত্রের সাহায্যে ক্যালকুলেট করতে পারবো তার নাম হচ্ছে স্ল্যাটার্স রুল। কি বললাম? যে সূত্রের সাহায্যে ক্যালকুলেট করতে পারবো তার নাম হচ্ছে স্ল্যাটার্স রুল। আসি স্ল্যাটার্স রুলটা একটু দেখে নিই। স্ল্যাটার্স রুল estimating contribution estimating shielding contribution of different electrons present in different orbital. shielding contribution অর্থাৎ সূত্রটি হচ্ছে জেড স্টার সমান জেড মাইনাস সিগমা। এই সূত্রটি হচ্ছে স্ল্যাটার্স রুল। জেড স্টার হচ্ছে কি বললাম, কার্যকরী নিউক্লিয় আধান। জেড হচ্ছে অ্যাটমিক নাম্বার, পারমাণবিক ক্রমাঙ্ক, অ্যাটমিক নাম্বার, and sigma is the screening effect. আচ্ছা, ক্যালকুলেশনের আগে ব্যাপারটা একটু বুঝে নিই, জিনিসটা কি। এটা লেখা হয়ে গেছে, ব্যাপারটা একটু বুঝে নিই। ধরা যাক এটা নিউক্লিয়াস, এটা একটা অরবিটাল, এখানে ইলেকট্রন আছে, এখানে ইলেকট্রন আছে। এটা কি নিউক্লিয়াস? নিউক্লিয়াসে কি আছে? প্রোটন। প্রোটন এবং আউটার মোস্ট ইলেকট্রনের মধ্যে যেটা কার্যকরী সেটা হচ্ছে জেড স্টার। এদের মধ্যে আকর্ষণটাকে বলা হচ্ছে জেড স্টার, দ্যাট ইজ এফেক্টিভ নিউক্লিয়ার পজিটিভ চার্জ। এরা কি চাইবে? সবসময় ইলেকট্রনটাকে নিজের দিকে অ্যাট্রাক্ট করতে চাইবে। আর এই দুটো অরবিটালের মধ্যে যে ইলেকট্রনের মধ্যে যে রিপালশন, এই রিপালশনটাকে বলা হচ্ছে স্ক্রিনিং এফেক্ট, দ্যাট ইজ সিগমা। এরা কি করতে চাইবে? সবসময় ইলেকট্রনকে ফার অ্যাপার্টে যেতে চাইবে, অর্থাৎ ব্যাসার্ধটাকে সবসময় বাড়াতে চাইবে। আর এ কি চাইবে? সবসময় কমাতে চাইবে। এই দুটো কিন্তু একই সঙ্গে ক্রিয়াশীল থাকে এবং যখন জেড স্টারের মানটা যখন বেড়ে যায় তখন কি হয়? রেডিয়াসটা হ্রাস পায়। আর যখন সিগমার মানটা বেশি ডমিনেটিং হয়ে যায় তখন কি হয়? রেডিয়াসটা বেড়ে যায়।
যেমন আমরা দেখেছি আর অ্যাটমিক, আর হচ্ছে অ্যাটমিক নাম্বার। ইন কেস অফ 3D সিরিজ, আমরা 3D সিরিজের ক্ষেত্রে কি দেখি, 3D সিরিজ মানে স্ক্যান্ডিয়াম 21 থেকে জিঙ্ক 30, এর ক্ষেত্রে আমরা কি দেখেছি, অ্যাটমিক রেডিয়াস ভার্সেস অ্যাটমিক নাম্বার যদি আমি গ্রাফটা দেখি তাহলে কি হবে না, প্রথমে দেখা যাচ্ছে যে ম্যাঙ্গানিজ পর্যন্ত তা ক্রোমিয়াম পর্যন্ত কি হচ্ছে ডিক্রিজ করছে, ডিক্রিজ করছে মানে কি না জেড স্টার এর মানটা প্রচন্ড বেড়ে গেছে ট্যান সিগমা, জেড স্টার গ্রেটার দ্যান সিগমা, তাই জন্য অ্যাটমিক রেডিয়াসটা বেড়ে গেছে। ম্যাঙ্গানিজ 25 থেকে নিকেল মোটামুটি 28 পর্যন্ত দেখা যাচ্ছে জেড স্টার ইকুয়াল টু সিগমা, দ্যাট মিন্স এখানে রেডিয়াস দেখো প্রায় সমান আছে, এবং নিকেল 28 এর পর থেকে জিঙ্ক 30 পর্যন্ত দেখা যাচ্ছে জেড স্টার এর মানটা লেস দেন সিগমা, অর্থাৎ সিগমা এর মানটা বেশি ডমিনেটিং, তারপরে রেডিয়াসটা কি হচ্ছে ইনক্রিজ করছে। এই হচ্ছে অর্থাৎ এফেক্টিভ নিউক্লিয়ার পয়েটিক চার্জ এবং সিগমা উভয় কিন্তু একই সঙ্গে কার্যকরী, দেখতে হবে কোনটা বেশি ডমিনেটিং হচ্ছে। এখন স্ল্যাটার্স রুল সাহায্যে আমরা কিভাবে জেড স্টার ক্যালকুলেট করি সেটা একটা উদাহরণের সাহায্যে আমরা দেখব। যেমন ধরা যাক ব্রোমিন 35, এবং স্ল্যাটার্স রুলের ক্ষেত্রে একটু পয়েন্টগুলো বলে দিই যে সেম ইলেকট্রনের ক্ষেত্রে সেম অরবিটাল ইলেকট্রনের ক্ষেত্রে শিল্ডিং কন্ট্রিবিউশন অর্থাৎ ধরো একটা ইলেকট্রন এরম আছে, নিউক্লিয়াস এরম ইলেকট্রন, এই ইলেকট্রনটা এই কক্ষতেও ইলেকট্রন আছে, এই কক্ষতেও দাদা ইলেকট্রন আছে, এইখানেও একটা ইলেকট্রন আছে, এই ইলেকট্রনকে বাকি ইলেকট্রনগুলো কিরকম ভাবে অ্যাট্রাক্ট করে আছে সেইটা আমি ক্যালকুলেট করব। অর্থাৎ যদি এই কক্ষে ধরো 3টে ইলেকট্রন আছে, সেক্ষেত্রে এই ইলেকট্রনটাকে টেনে ধরে রয়েছে কি বাকি দুটো ইলেকট্রন, অর্থাৎ সেটাই বলা হচ্ছে সেম অরবিটাল ইলেকট্রন। সেম অরবিটাল ইলেকট্রনের ক্ষেত্রে শিল্ডিং কন্ট্রিবিউশন কত হয় 0.35। ইন কেস অফ 1s অরবিটাল অনলি, 1s অরবিটালের ক্ষেত্রে এক্সেপশনাল, যেটার শিল্ডিং কন্ট্রিবিউশনের মান হচ্ছে 0.30, শুধুমাত্র 1s অরবিটালের ক্ষেত্রে, বাকি সেম অরবিটালের ক্ষেত্রে 0.35। n-1 অরবিটালের ক্ষেত্রে অর্থাৎ ঠিক তার আগের কক্ষের ক্ষেত্রে ইলেকট্রনের ক্ষেত্রে শিল্ডিং কন্ট্রিবিউশন কত হবে 0.85, এবং লেস দ্যান ইকুয়াল টু n-2 এর ক্ষেত্রে শিল্ডিং কন্ট্রিবিউশন কত হবে 1। ঠিক আছে, একটা উদাহরণ সাহায্যে দেখা যাক, যেমন ব্রোমিন 35, এর ক্ষেত্রে ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s2 4p3। ঠিক আছে, আমি এর ক্ষেত্রে 4s কক্ষে উপস্থিত ইলেকট্রনের জেড স্টারটা নির্ণয় করব। তার মানে 4p-টাকে আমার দরকার নেই, 4p-টা তো এগিয়ে গেছে, সে নিশ্চয়ই পিছনেটাকে টেনে ধরে থাকবে না, তাহলে 4p-টা আমার প্রয়োজন নেই। এবার বলি 4s-এ কটা ইলেকট্রন আছে দুটো, তাহলে একটাকে বাকিটা টেনে ধরে আছে, তার মানে এখানে একটা ইলেকট্রনকে ছাড়তে হবে আমার, তাহলে সেম অরবিটাল ইলেকট্রন কটা আছে একটা, তাহলে সেক্ষেত্রে সিগমা কি হবে, সেম অরবিটাল ইলেকট্রনের ক্ষেত্রে শিল্ডিং কন্ট্রিবিউশন টোটাল সিগমাটা আমি ক্যালকুলেট করব, কত হচ্ছে কটা আছে একটা, তাহলে 1 গুণিত কত সেম অরবিটাল হলে 0.35 ইকুয়াল টু 0.35। এবার বলো আগের ক্ষেত্রে n-1 অরবিটালের ক্ষেত্রে কত, n-1 কোনগুলো আছে 3s 3p, কেন n যদি 4 হয় n-1 3, তাহলে 6 2 8 আর 10 18, তাহলে n-1 অরবিটাল ইলেকট্রনের ক্ষেত্রে 18 গুণিত 0.85 সমান কত হচ্ছে 18 5 90 15.30। লেস দ্যান ইকুয়াল টু n-2 অরবিটাল কে আছে
6 2 8 2 10 এরা সবাই লেস দেন ইকুয়াল টু লেস দেন, মানে n মাইনাস n ইকুয়াল টু 4 হয়, তাহলে n মাইনাস 2 হলে 2 হবে, তারও 1, তাহলে এখানে 10টা ইলেকট্রন। সেক্ষেত্রে শিল্ডিং কন্ট্রিবিউশন কত 1, 10। টোটাল সিগমা কত হচ্ছে 5 6 25.65, এটা হচ্ছে টোটাল সিগমা। তাহলে আমি জেড স্টারটা কত পাবো, আমি কি জানি স্ল্যাটার জেড স্টার ইকুয়াল টু জেড মাইনাস সিগমা। জেড কত বলে অ্যাটমিক নাম্বার 35, 35 মাইনাস 25.65, এটা কত হচ্ছে 9.35। এভাবে আমি ব্রোমিন কেন যে কোনো অ্যাটমের ক্ষেত্রে আমি কিন্তু জেড স্টার ক্যালকুলেট করতে পারি, এবং এই জেড স্টারের উপরই আমার পর্যায় সারণীর যে বাকি যে পয়েন্টগুলো আছে, যে পারমাণবিক ব্যাসার্ধ, ইলেকট্রোনেগেটিভিটি এবং তোমার আয়নাইজেশন পটেনশিয়াল, সবই কিন্তু এর উপর এইটা দিয়ে আমি ব্যাখ্যা করতে পারবো। আচ্ছা, এবার আসি পারমাণবিক ব্যাসার্ধ। এটা পর্যায় সারণী থেকে আমি একটি পারমাণবিক ব্যাসার্ধ কিভাবে আইডিয়া করতে পারবো। প্রথমত বলে রাখি, পর্যায় সারণী বরাবর, পর্যায় সারণীর ক্ষেত্রে from left hand side to right hand side, বাম দিক থেকে ডান দিকে গেলে সাধারণত ব্যাসার্ধ হ্রাস পায়। প্রথম পয়েন্ট, ব্যাসার্ধ হ্রাস পায়। from left hand side to right hand side atomic radius decreases from a along down the group, গ্রুপ বরাবর উপর থেকে নিচের দিকে নামলে আমরা কি জানি যে n এর মানটা বৃদ্ধি পেয়ে যায়, তাহলে নতুন করে অরবিট অ্যাড হয়। তাহলে আমরা জানি অ্যাটমিক রেডিয়াস হচ্ছে n এর উপর নির্ভরশীল, তাই সব সময় পারমাণবিক ব্যাসার্ধ কি হবে, along down the group পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পাবে। সব সময় বলা ভুল, সাধারণত। তাহলে এটা হচ্ছে জেনারেল কথা, যে বাম দিক থেকে ডান দিকে গেলে ব্যাসার্ধ হ্রাস পায়, আর উপর থেকে নিচের দিকে গেলে পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায়। এটা হচ্ছে সাধারণ কথা। এইবার পারমাণবিক ব্যাসার্ধ কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল সেটাকে আমি যদি আসি, প্রথমেই কি বলবো না, আর অ্যাটমিক সমানুপাতিক জেড স্টার, সরি n স্কয়ার। অর্থাৎ মুখ্য কোয়ান্টাম সংখ্যার মান যদি বৃদ্ধি পায়, পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পাবে, এবং আর অ্যাটমিক ইনভার্সলি প্রপোর্শনাল উইথ জেড স্টার, অর্থাৎ জেড স্টারের মান যদি বৃদ্ধি পায় অ্যাটমিক রেডিয়াস হ্রাস পাবে। এটা হচ্ছে সোজা কথা, এই দুটো কথাটি অবশ্যই মনে রাখতে হবে। এবং জেড স্টার ছাড়া কিন্তু সহজ পদ্ধতিতে আমি অনেক জিনিস বলতে পারবো না, যার প্রধান কারণ হচ্ছে একটি এক্সেপশনাল কোয়েশ্চেন আমাদের এখানে আসে, সেটি হচ্ছে ল্যান্থানাইট কন্ট্রাকশন। ল্যান্থানাইট সংকোচন, এটা টিকা হিসাবেও আসে। এর প্রকৃষ্ট উদাহরণ যদি হিসাবে দেখা যাবে যে আমাদের 11 নম্বর শ্রেণীতে কি কি আছে, কপার, সিলভার, গোল্ড। আমরা কি জানছি, অ্যালং ডাউন দ্য গ্রুপ আমাদের কি হয়, ব্যাসার্ধ বৃদ্ধি পায়। তাহলে কপারের ব্যাসার্ধ সবচেয়ে কম হওয়া উচিত ছিল, তারপর সিলভার, তারপর এটা হওয়া উচিত ছিল, কিন্তু এটা হয় না। কি হচ্ছে না, কপার লেস দেন সিলভার। তাহলে এই যে গোল্ডের ব্যাসার্ধটা হঠাৎ করে হ্রাস পেয়ে যাচ্ছে, তার কারণ কি, তার কারণ হচ্ছে জেড স্টার। ভালো করে খেয়াল করো যে গোল্ড হচ্ছে কত, এটা যদি 29 হয়, এটা কত হবে 18 বেশি 47, এর 32 বেশি 79, অর্থাৎ গোল্ডের ক্ষেত্রে অ্যাটমিক নাম্বার 79। ইলেকট্রনিক কনফিগারেশন খেয়াল করো, xenon 54, 4f14, 5d10, 5d10, 6s1. This is the electronic configuration of gold. এর ক্ষেত্রে খেয়াল করো, আমি একটা কথা বলে রাখি যে f14 and d10 এই দুটো কক্ষে কোনো স্ক্রিনিং এফেক্ট নেই। f14 and d10 orbital having no screening effect। তাহলে গোল্ডের ক্ষেত্রে বিচার করে দেখতে হবে যে 4f14 অরবিটালটাও আছে, d10 অরবিটালটাও আছে,
তাহলে এদের যদি স্ক্রিনিং এফেক্ট না থাকে, আমি কি জানি স্ল্যাটাস হলে জেড স্টার সমান কি জেড মাইনাস সিগমা। স্ক্রিনিং এফেক্ট যদি না থাকে জেড স্টারের মানটা কি হচ্ছে অ্যাব্রাপ্টলি ইনক্রিজ করছে। জেড স্টারটা যদি বেড়ে যায় আমরা কি জানি আর অ্যাটমিক সমানুপাতিক 1/z স্টার। তাহলে জেড স্টার যদি বেড়ে যায় আর অ্যাটমিকের মানটা ডিক্রিজ করবে, তাই এই অর্ডারটা সম্ভবপর হচ্ছে। তাহলে এর ব্যাখ্যা কিন্তু জেড স্টার ছাড়া দেওয়া সম্ভব নয়। এবার আসি ল্যান্থনের সংকোচন কি। তাহলে ল্যান্থনের সংকোচন মনে রাখবে এটা শুধুমাত্র যে সিরিয়াম 58 থেকে লুটেসিয়াম 71 পর্যন্ত নয়, পোস্ট ল্যান্থনাইড এলিমেন্টস এর ক্ষেত্রেও এটা অবজার্ভ করা যায়। ফর পোস্ট ল্যান্থনাইড elements, in case of iridium 77 basic dominating bismuth 83, iridium 77 up to bismuth 83 এর মধ্যে এটা আরো ভালো পরিলক্ষিত হয়। প্রথমেই বলি ল্যান্থনাইড সংকোচন ফর ইন কেস অফ পোস্ট ল্যান্থনাইড এলিমেন্টস কি হয়, ডিউ টু containing F14 and D10 orbital which have practically no screening effect, therefore সিগমার মানটা কি হচ্ছে অ্যাব্রাপ্টলি ডিক্রিজ করছে। এবং আমরা কি জানি জেড স্টার সমান জেড মাইনাস সিগমা। সিগমার মান যদি ডিক্রিজ করে জেড স্টারের মানটা বেড়ে যাবে। যখনই জেড স্টার বেড়ে যাবে আর অ্যাটমিক, যেহেতু আর অ্যাটমিক ইনভার্সলি প্রপোর্শনাল উইথ জেড স্টার বেড়ে যাওয়া মানে আর অ্যাটমিকের মানটা ডিক্রিজ করে যাবে। এই ঘটনাটাকে বলা হচ্ছে ল্যান্থনয়েড সংকোচন। ল্যান্থনয়েড সংকোচনের মানটা আমরা খুব ভালো করে পড়তে হবে, বিষয়টা টিকা হিসাবে আসে। এরপর আসি ভেরিয়াস টাইপস অফ রেডিয়াস। ভেরিয়াস টাইপস অফ রেডিয়াসের মধ্যে আমরা যেটা জানি যে একটি পরমাণু থেকে যদি একটি ইলেকট্রন চলে যায় তাহলে সেটি কি হয়ে যায় ক্যাটায়ন, অর্থাৎ সেক্ষেত্রে হবে ক্যাটায়নিক রেডিয়াস। এবং সেটা পরমাণু অবস্থায় যেটা থাকে সেটা হচ্ছে অ্যাটমিক রেডিয়াস। এবং একটি পরমাণুতে যদি আমি একটা ইলেকট্রন অ্যাড করি তাহলে সেটা হবে আয়ন, অর্থাৎ আর মাইনাস। আমরা কি জানি যে আর মাইনাস গ্রেটার দ্যান আর অ্যাটমিক গ্রেটার দ্যান আর প্লাস। এছাড়াও যে আরো কতগুলো ব্যাসার্ধ আছে, যেমন আমি বলি একটা হচ্ছে কোভ্যালেন্ট আর কোভ্যালেন্ট, অর্থাৎ সমযোজী যৌগের ক্ষেত্রে আমাদের মানে এক্সেপশনাল যে ব্যাসার্ধটা হওয়া উচিত তার চেয়ে কি হয় হাইব্রিডাইজেশনের জন্য হ্রাস পায়, এই জায়গাটা কমন হয়ে যায়। এক্ষেত্রে এই ধরনের ব্যাসার্ধকে বলা হয় সমযোজী ব্যাসার্ধ। এটা আমরা ডিরেক্টলি ক্যালকুলেট করতে পারি বাই ইউজিং সোমাকার স্টিভেনসন ফর্মুলা। by using Shoemaker-Stevenson formula. ফর্মুলাটা কি DAB, অর্থাৎ এটা যদি A এটা যদি B হয় DAB সমান RA রেডিয়াস অফ A প্লাস রেডিয়াস অফ B মাইনাস 9 জাই A মাইনাস জাই B। জাই A জাই B হচ্ছে ডিফারেন্স অফ ইলেকট্রোনেগেটিভিটি, যে কোনো একটা বেসিলের মোড ভ্যালু নিচ্ছি। তাহলে এভাবে আমরা কিন্তু এর ডিসটেন্স ক্যালকুলেট করতে পারি ইন কেস অফ কোভ্যালেন্ট রেডিয়াস। এছাড়া আরেকটি আছে যেটা হচ্ছে মেটালিক ব্যাসার্ধ। মেটালিক ব্যাসার্ধটা মেইনলি ইন কেস অফ সলিড স্টেটে আমরা করব যে সিসিপি কিউবিক্যাল ক্লোজ প্যাক অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে আমি যদি একটা কিউব ভাবি এবং অ্যাটমগুলো যদি আমি ভাবি কর্নারে প্লেস করি এবং ভাবি যে এই যে অ্যাটমগুলো অ্যাডজাসেন্ট আছে অর্থাৎ ক্লোজলি প্যাক অ্যারেঞ্জমেন্ট যদি আমি ধরা হয় তবে এটা একে অপরের সঙ্গে টাচ করে আছে, সেক্ষেত্রে এটাকে বলা হচ্ছে এজ লেন্থ আর কিনারা দৈর্ঘ্য, এটা হচ্ছে এ। তাহলে আর কি হবে, আর সমান হবে a/2। দিস ইজ মেটালিক রেডিয়াস। এগুলো অল্প করে আমি বলে যাচ্ছি, আমার দরকার হচ্ছে ক্রমটা, অর্থাৎ বিভিন্ন প্রকার ব্যাসার্ধের যে ক্রম সেই ক্রমটা। আরেকটা হচ্ছে ভ্যান ডার ওয়াল রেডিয়াস। ভ্যান ডার ওয়াল রেডিয়াসের ক্ষেত্রে কি, যেমন কোভ্যালেন্ট রেডিয়াসের ক্ষেত্রে যেটা কি হচ্ছিল না হাইব্রিডাইজেশনের জন্য কিছুটা জায়গা শর্ট কমন হয়ে যাচ্ছিল, আর এক্ষেত্রে ভ্যান ডার ওয়াল ব্যাসার্ধের ক্ষেত্রে কি হয় না টাচই থাকে না, এদের মধ্যে ডিসটেন্স থাকে। অর্থাৎ এই ব্যাসার্ধটা যদি আমি নিই তাহলে কি হবে এই জায়গাটা অ্যাড হয়ে যাচ্ছে, অর্থাৎ ব্যাসার্ধ এক্সেপশনাল এর তুলনায় বেশি হয়ে যাচ্ছে। অর্থাৎ ভ্যান ডার ওয়াল ব্যাসার্ধ কিন্তু আমার এক্সেপশনাল যেটা আমার ব্যাসার্ধ হওয়া উচিত তার চেয়ে কি হচ্ছে বেশি হচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে বিভিন্ন রকম ব্যাসার্ধের যদি আমি ক্রমটা নিই তাহলে হচ্ছে আর প্লাস, আর কোভ্যালেন্ট, আর মেটালিক, আর ভ্যান ডার ওয়ালস, আর অ্যাটমিক, আর ভ্যান ডার ওয়ালস এবং আর মাইনাস।
বিভিন্ন প্রকার ব্যাসার্ধের ক্রমটা এখানে খুব ভালো করে পরিলক্ষিত হয়। এই ক্রমটা কিন্তু আমার খুব জানা দরকার। এই হচ্ছে টোটালি অ্যাটমিক রেডিয়াস সম্পর্কে আমাদের ধারণা। এরপর নাম্বার 2 পয়েন্ট যেটা আসছে সেটা হচ্ছে আয়নাইজেশন পোটেনশিয়াল, অর্থাৎ আয়নায়ন বিভব। আয়নাইজেশন পোটেনশিয়াল আইপি, এটা পড়তে গেলে আমার 3টে পয়েন্ট অবশ্যই জানতে হবে। আইপিটা কি না, এটা যদি নিউক্লিয়াস হয়, এটা যদি আউটার মোস্ট সেলে ইলেকট্রন হয়, এই ইলেকট্রনটিকে তাড়াতে সরিয়ে একে ইউনিপয়েন্টিভ গ্যাসিয়াস একক ধনাত্মক গ্যাসিয়াস ক্যাটায়নে পরিণত করতে যে এনার্জিটা রিকোয়ার্ড। তাহলে 1 নম্বর পয়েন্ট হচ্ছে একক ধনাত্মক ক্যাটায়ন, 2 নম্বর হচ্ছে ইউনিপজিটিভ ক্যাটায়ন, 2 নম্বর হচ্ছে এনার্জি গ্যাসিয়াস স্টেট অর্থাৎ গ্যাসীয় অবস্থা, আর হচ্ছে এনার্জি রিকোয়ার্ড অর্থাৎ রিকোয়ার্ড এনার্জি। সংজ্ঞাটা কিন্তু এখানে গুরুত্বপূর্ণ। ডেফিনেশন অফ আয়নাইজেশন পোটেনশিয়াল, আয়নাইজেশন পোটেনশিয়াল বলতে কি বলা হচ্ছে না, একটি পরমাণু সর্ববহিস্থ লুজলি বাউন্ড ইলেকট্রনটিকে তাড়িয়ে পরমাণুটিকে একক ধনাত্মক গ্যাসীয় ক্যাটায়নে পরিণত করতে যে এনার্জিটা রিকোয়ার্ড প্রয়োজন তাকেই বলা হচ্ছে ফার্স্ট আয়নাইজেশন পোটেনশিয়াল। অর্থাৎ ধরা যাক সোডিয়াম সলিড আছে, তাকে প্রথমে সাবলিমেশন এনার্জি দিলে এটা কি হবে Na গ্যাস, Na গ্যাসকে যে এনার্জিটা IP1 দেবো, যে এনার্জিটা দিলে কি হবে Na প্লাস গ্যাসিয়াস প্লাস কি, দিস ইজ দ্য ফার্স্ট আয়নাইজেশন পোটেনশিয়াল। যদি ক্যালসিয়াম থেকে আমি ক্যালসিয়াম +2 করি +2E, তাহলে কি করতে হবে, IP1 দিতে হবে প্লাস IP2 দিতে হবে। ঠিক আছে, এই হচ্ছে সোজা কথায় আয়নাইজেশন পোটেনশিয়াল। এবার দেখি আয়নাইজেশন পোটেনশিয়াল যে সমস্ত বিষয়গুলোর উপর ডিপেন্ড করবে, অর্থাৎ রিকোয়ার্ড এনার্জি ডিপেন্ডস অন যে সমস্ত বিষয়ের উপর নির্ভরশীল। প্রথমেই বলি আইপি ডিরেক্টলি প্রপোর্শনাল টু এফেক্টিভ নিউক্লিয়ার পজিটিভ চার্জ। আমরা সোজা কথায় বলতে পারি কি না, যে স্টার বাড়লে কি হবে, অ্যাটমিক রেডিয়াস ডিক্রিজ করবে। যখনই অ্যাটমিক রেডিয়াস ডিক্রিজ করবে নিউক্লিয়াসের সহিত আউটার মোস্ট সেল ইলেকট্রনটার অ্যাট্রাকশন বাড়বে। সহজেই আমি ইলেকট্রনটাকে যদি যখনই তাড়াতে যাব, অর্থাৎ একে তাড়িয়ে যখন পজিটিভ ক্যাটায়ন তৈরি করতে যাব, তখন আমার কি হবে, বেশি এনার্জি রিকোয়ার্ড হবে। সোজা কথা, অর্থাৎ আইপি কার উপর ডিপেন্ড করবে, ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য জেড স্টার। নাম্বার 2, আইপি ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য আর অ্যাটমিক অর আর কোভ্যালেন্ট। অর্থাৎ ব্যাসার্ধ যত বাড়বে সঙ্গে সঙ্গে কি হবে, আমার অ্যাট্রাকশন কমবে। অ্যাট্রাকশন যত কমবে তত কি হবে, ইলেকট্রনটিকে তাড়াতে আমার কম শক্তি লাগবে, সঙ্গে সঙ্গে আয়নীয়ন বিভব হ্রাস পাবে। 3 নম্বর, অ্যামাউন্ট অফ পজিটিভ চার্জ। অ্যামাউন্ট অফ পজিটিভ চার্জ যত বাড়বে তত কি হবে না, রেডিয়াস হ্রাস পাবে, অ্যাট্রাকশন বাড়বে, ইলেকট্রন তাড়াতে বেশি শক্তি লাগবে, আইপির মান বাড়বে, আইপি কি হবে, ইনক্রিজেস। তাহলে প্রথমে পজিটিভ চার্জের সংখ্যা যত বাড়বে আয়োনাইজেশন পোটেনশিয়ালের মান আমাদের কি হবে, তত বাড়বে। এবং আরেকটা যে মেন পয়েন্ট যেটা, সেটা হচ্ছে হাফ ফিল্ড এন্ড ফুল ফিল্ড। হাফ ফিল্ড এন্ড ফুল ফিল্ড। হাফ ফিল্ড এবং ফুল ফিল্ড অরবিটালের ক্ষেত্রে কি হয়, যেহেতু এটা স্থায়ী হয়, তার ফলে কি হচ্ছে, একটি ইলেকট্রনকে এলিমিনেট করতে গেলে আমাকে কিন্তু হায়ার এনার্জি লাগছে। যেমন সোজা কথায় নাইট্রোজেন 7 এর ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে 1:2, 2:2, 2p3, এটা হচ্ছে হাফ ফিল্ড। তারপরে আমি যখন নাইট্রোজেনকে n+ করতে যাব, স্বভাবতই আমার এক্ষেত্রে বেশি ইলেকট্রন বেশি এনার্জি রিকোয়ার্ড হবে। ঠিক আছে, এবার এখান থেকে আমি যে প্রবলেমগুলো আসে দেখা যাক। প্রথমে যে কোশ্চেনটা এখান থেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে নাইট্রোজেনের ফার্স্ট আয়নাইজেশন পোটেনশিয়াল IP1 of nitrogen is much more greater than IP1 of oxygen, but IP2 of nitrogen is less than IP2 of oxygen. তার কারণ
কারণ কোথায় বলি আয়োনাইজেশন পোটেনশিয়াল করতে গেলে কিন্তু আমাকে ইলেকট্রনের বিন্যাস জানা দরকার। যেমন নাইট্রোজেনের ক্ষেত্রে ইলেকট্রনের বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p3, অক্সিজেনের ক্ষেত্রে 1s2 2s2 2p4। তো স্বভাবতই যেহেতু এটা হাফ ফিল্ড তারপরে স্টেবল, তাহলে এখানে আনপেয়ার পেতে একটা ইলেকট্রনকে তাড়াতে গেলে আমাকে কি করতে হবে, হায়ার এনার্জি লাগবে, ডেফিনেটলি হায়ার এনার্জি লাগবে। যেহেতু এটা স্টেবল তাই n প্লাস করতে পারলে 1s2 2s2 2p2 করতে এখানে ডেফিনেটলি বেশি এনার্জি লাগবে। আর এক্ষেত্রে কি হচ্ছে, এটা 2p4 আছে, এ চাইবে 2p3 হাফ ফিল্ড হতে, তাই ও প্লাস হতে কতটা বেগ পেতে হবে না 2p3, তাই এক্ষেত্রে এনার্জি ip1 এর এনার্জি ip1 অফ অক্সিজেনের এনার্জির চেয়ে বেশি। কিন্তু এর পরের ক্ষেত্রে ভালো করে খেয়াল করো, এক্ষেত্রে কি হচ্ছে 2p3 গেইন করে গেছে আর এক্ষেত্রে 2p3 লস হয়ে গেছে, তাই এবার এই ক্ষেত্রে ও প্লাস করতে ও প্লাস 2 করতে আরেকটি ইলেকট্রন নির্গত করতে এক্ষেত্রে কিন্তু অনেক বেশি এনার্জি লাগবে, যেহেতু এটা হাফ ফিল্ড হয়েছে। ওটা বোঝা গেল। তাহলে ip2 অফ নাইট্রোজেন কিন্তু এখানে হাফ ফিল্ড নয়, তাই ip2 অফ অক্সিজেন এক্ষেত্রে যদি আমি আরেকটি ইলেকট্রন নির্গত করতে চাই তাহলে কিন্তু এই ক্ষেত্রে বেশি এনার্জি লাগবে। এই প্রবলেমটা আমি গুছিয়ে লিখে দেওয়া সম্ভব হবে বাই দা ইউজিং ইলেকট্রনিক কনফিগারেশন। নেক্সট হচ্ছে ধরা যাক ইনার্ট গ্যাসের ক্ষেত্রে আইপির মানটা প্রচুর বেশি, তার কারণ হচ্ছে ইনার্ট গ্যাস হবে নিয়ন, নিয়নের ক্ষেত্রে 1s2 2s2 2p6, এর ক্ষেত্রে কি পিটা ফিল্ড আছে। সিমিলারলি ধরো তোমার বেরিলিয়াম বোরন, বেরিলিয়াম আছে বোরন আছে, আমরা কি বাম দিক থেকে ডান দিকে যাচ্ছি, তাহলে অ্যাটমিক রেডিয়াস কি হ্রাস পাচ্ছে, তাহলে অ্যাটমিক রেডিয়াস যদি হ্রাস পায় তাহলে বোরনের আইপিটা কম হওয়া বেশি হওয়া উচিত ছিল, কিন্তু বেরিলিয়ামের আইপিটা বেশি হচ্ছে। তার কারণ হচ্ছে বেরিলিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন দেখো 1s2 2s2, এটা ফিল্ড s অরবিটাল আছে, তাই এখান থেকে আনপেয়ার্ড ইলেকট্রন করতে গেলে আমার বেশি এনার্জি ডেফিনেটলি লাগবে। তাই এখান থেকে আমি বলতে পারি ip1 অফ বেরিলিয়াম ইজ গ্রেটার দ্যান ip1 অফ বোরন। বুঝা কথা? এখান থেকে আইপি থেকে কিছু কিছু প্রশ্ন এখান থেকে আমরা করতে পারি। এবং ব্যাসার্ধের ক্ষেত্রে আরেকটা যে কোশ্চেন, থার্ড কোশ্চেনটা গুরুত্বপূর্ণ, যে কপার সিলভার গোল্ড। আমরা কি জানি যে অ্যালং ডাউন দ্য গ্রুপ নিচের দিকে নামলে ব্যাসার্ধ বাড়বে, কিন্তু ল্যান্থারের কন্ট্রাকশনের জন্য আমি ঠিক ব্যাসার্ধটা উল্টো হয়ে যাচ্ছে, ব্যাসার্ধের ফর্মটা কি হয়ে যাচ্ছে কপার সিলভার গোল্ড, তাই তো, ডিউ টু ল্যান্থারের কন্ট্রাকশন। সিমিলারলি এক্ষেত্রে আমি কি করবো, কপার থেকে এখানে যেহেতু রেডিয়াসটা কম তাহলে কি হবে ইলেকট্রন অ্যাট্রাকশন বেশি, তাই এর আইপিটা স্বভাবতই বেশি হবে সিলভারের চেয়ে। আবার গোল্ড আবার সিলভারের চেয়ে কম, তাই গোল্ড থেকে একটা ইলেকট্রন নির্গত করতে স্বভাবতই হচ্ছে বেশি এনার্জি লাগবে, তাই আবার গোল্ডের এনার্জি আইপির ভ্যালুটা এর চেয়ে বেড়ে যাচ্ছে। তাহলে আইপির কম এর ক্ষেত্রে আমার রেডিয়াসের কমটাও গুরুত্বপূর্ণ, তেমনই আয়োনাইজেশন পোটেনশিয়ালের কমটাও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ। থার্ড পার্ট, এখানে যে পর্যায় সারণীর যে গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হচ্ছে, তাহলে আমরা পর্যায় সারণীর নিরিখে কিরকম ভাবে বলবো আইপিটাকে, না ফ্রম লেফট হ্যান্ড সাইড টু রাইট হ্যান্ড সাইড, টু রাইট হ্যান্ড সাইড আয়োনাইজ কি হচ্ছে অ্যাটমিক রেডিয়াস ডিক্রিজেস, দেয়ারফর আইপি কি হবে ইনক্রিজ করবে জেনারেলি সাধারণ ক্ষেত্রে। আর অ্যালং ডাউন দ্য গ্রুপ আইপিটা কি হবে পর্যায় সারণী বরাবর উপর থেকে নিচের দিকে নামলে রেডিয়াস বাড়ছে, তাহলে আইপি কি হবে ডিক্রিজেস জেনারেলি। সব ক্ষেত্রে নয়, তার উদাহরণটা আমি দিলাম এখানে ডিউ টু ল্যান্থারের কন্ট্রাকশন। এটা গেল সেকেন্ড পয়েন্ট। থার্ড পয়েন্ট ইলেকট্রন অ্যাফিনিটি, ইলেকট্রন আসক্তি। ইলেকট্রন অ্যাফিনিটি প্রথমেই বলি, এটাকে অনেকে তড়িৎ ঋণাত্মকতা আর ইলেকট্রন আসক্তিটাকে অনেকে এক করে ফেলে, কিন্তু এটা সম্পূর্ণরূপে এক নয়। তার কারণ ইট ইজ দ্য অ্যাভারেজ অফ ডেনসিটি অফ অ্যাটম অ্যান্ড ইলেকট্রোনেগেটিভিটি। অর্থাৎ ইলেকট্রন অ্যাফিনিটি সোজা কথায় কি, ধরো এটা একটা অ্যাটম, এটা নিউক্লিয়াস, এটা হচ্ছে ইলেকট্রন, এটা হচ্ছে অ্যাটম, এবং এক্ষেত্রে আমি একটা অ্যাটমের ক্ষেত্রে আমি যদি একটা ইলেকট্রন প্রবেশ করিয়ে তাকে ইউনিনেগেটিভ গ্যাসিয়াস নেগেটিভ ইউনিনেগেটিভ গ্যাসিয়াস অ্যানায়নে পরিণত করতে যে এনার্জিটা রিলিজ হবে, যেটা লাগছে নয়, যেটা লাগছে সেটা নয়, রিলিজ
অর্থাৎ একটা পরমাণুতে সর্ববহিস্থ কক্ষে একটি ইলেকট্রন প্রবেশ করিয়ে পরমাণুটিকে ইউনিনেগেটিভ একক ঋণাত্মক অ্যানায়নে পরিণত করতে যে এনার্জিটা রিলিজ হবে, যেটা লাগবে সেটা নয়, কিন্তু বারবার বলছি যে এনার্জিটা রিলিজ হবে। অর্থাৎ আমার যদি একটা ব্যাসার্ধ যদি হ্রাস পায় তাহলে ইলেকট্রনের ঘনত্ব ডেনসিটি কি হবে, সঙ্গে সঙ্গে ইনক্রিজ হবে। ডেনসিটি যদি ইনক্রিজ হয় তাহলে ইলেকট্রন প্রবেশ করিয়ে অ্যানায়ন করতে আমার কি হবে, বেশি এনার্জি লাগবে, যেহেতু ইলেকট্রনের রিপালশন হবে সঙ্গে সঙ্গে, তাহলে রিকোয়ার্ড এনার্জির মানটা যদি কি হয়ে যাবে, বেশি হয়ে যাবে, সঙ্গে সঙ্গে রিলিজ অ্যামাউন্ট অফ এনার্জির মানটাও কি হয়ে যাবে, কম হয়ে যাবে। রিলিজ অ্যামাউন্টের মান কম হয়ে যাওয়া মানে তার ইলেকট্রন অ্যাফিনিটি কম। অর্থাৎ সোজা কথায় আমি যদি আসি, দুটো উদাহরণ দিলেই আমাদের সোজা জিনিসটা হয়ে যাবে। ধরা যাক ফ্লোরিন, প্রথম প্রশ্ন, ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা ক্লোরিনের চেয়ে অনেক বেশি, কিন্তু ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি ক্লোরিনের চেয়ে কম কেন? তার কারণ হচ্ছে অ্যালং ডাউন দ্য গ্রুপ ফ্লোরিনের পারমাণবিক ব্যাসার্ধ অনেক বেশি, পারমাণবিক ব্যাসার্ধ অনেক বেশি হওয়ার ফলে ইলেকট্রনের ঘনত্ব কম। তাহলে আমি যদি একটা ইলেকট্রন প্রবেশ করি একে অ্যানায়ন করতে চাই, আমার কম শক্তি লাগবে, সঙ্গে সঙ্গে বেশি শক্তি রিলিজ হবে। এই রিলিজ অ্যামাউন্ট শক্তিটাকে বলা হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি, যেটা লাগছে সেটা নয়। সিমিলারলি গ্রুপ 6 এর ক্ষেত্রে হবে অক্সিজেন সালফার, অ্যালং ডাউন দ্য গ্রুপ সালফারের অ্যাটমিক রেডিয়াস বেশি, ইলেকট্রনের ঘনত্ব কম, ইলেকট্রন প্রবেশ করিয়ে অ্যানায়ন করতে আমার কম শক্তি লাগবে দেন অক্সিজেন, সঙ্গে সঙ্গে কম শক্তি যদি লাগে তাহলে বেশি শক্তি মুক্ত হবে, আর বেশিটাই হচ্ছে আমার ইলেকট্রন অ্যাফিনিটি। অর্থাৎ এখানে আরেকটা গুরুত্বপূর্ণ ক্রম আছে হ্যালোজেন অ্যাটমসগুলোর ক্ষেত্রে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন এন্ড আয়োডিন। এর ক্ষেত্রে যে সঠিক ক্রম অফ ইলেকট্রন অ্যাফিনিটি সেটা হচ্ছে ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এই ক্রমটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে। তার কারণ আমি এখানে তার কারণটা কি বললাম, যে ইলেকট্রন আসক্তি হচ্ছে অ্যাভারেজ অফ ডেনসিটি অফ অ্যাটম এন্ড ইলেকট্রোনেগেটিভিটি অলসো। তাই জন্য এই ক্রমটা এখানে আসছে। ইলেকট্রন অ্যাফিনিটি বারবার বলছি, একটি পরমাণুকে ইলেকট্রন প্রবেশ করিয়ে তাকে অ্যানায়ন করতে যে শক্তিটা লাগছে নয়, করার পর যে শক্তিটা রিলিজ হচ্ছে। তাই পরমাণুর ঘনত্ব যদি বাড়ে অর্থাৎ আকার যদি হ্রাস পায়, ঘনত্ব বাড়বে, তাই ইলেকট্রন প্রবেশ করাতে আমার বেশি শক্তি লাগবে, কম শক্তি মুক্ত হয় মানে ইলেকট্রন অ্যাফিনিটি কম হবে। আর কারণ আকার যদি বড় হয় তাহলে ঘনত্ব কম, ইলেকট্রন প্রবেশ করাতে আমার কম শক্তি লাগবে, বেশি শক্তি মুক্ত হবে। এই হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি কনসেপ্ট। আচ্ছা, এরপর আসছি অক্সিডাইজিং পাওয়ার এন্ড রিডিউসিং পাওয়ার। অক্সিডাইজিং পাওয়ার এবং রিডিউসিং, জারণ ও বিজারণ। সোজা কথা একটু কম করে বলে দিই না, এস ব্লকের ক্ষেত্রে ভালো করে নিই, এস ব্লক এলিমেন্টগুলোর ক্ষেত্রে। আর এটা হচ্ছে বিজারণ ক্ষমতা, আর জারণ ক্ষমতা ফর গ্রুপ 17 তারই ক্লিয়ার হয়ে যাবে। আর এখানে ধরো লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রোডিয়াম। জারণ মানে কি? জারণ মানে হচ্ছে, জারণ ক্ষমতা মানে কি? নিজে বিজারিত হবে, অপরকে জারিত করে। বিজারণ ক্ষমতা মানে কি? একটা মেটাল আছে, সে M+ হবে, নিজে জারিত হবে, ইলেকট্রন ছেড়ে দেবে, অপরকে বিজারিত করবে। এই তো বিজারণ ক্ষমতা। এটাই ধাতব চরিত্র। অর্থাৎ অ্যালং ডাউন দ্য গ্রুপ আকার যেহেতু বাড়ছে, সিজিয়াম সহজেই Cgm+ হবে, ইলেকট্রন ছাড়বে, যেটা এর ক্ষেত্রে অ্যাট্রাকশনটা বেশি হলে সহজে ছাড়তে পারবে না। তাই সঙ্গে সঙ্গে এদের সিজিয়ামের বিজারণ ক্ষমতাও বাড়বে এবং ধাতব চরিত্র বাড়বে। অর্থাৎ বিজারণ ক্ষমতা ও ধাতব চরিত্রের যে ক্রমটা হবে, মেটালিক ক্যারেক্টারের যে ক্রমটা হবে, সেটা হচ্ছে লিথিয়াম লেস দেন সোডিয়াম লেস দেন পটাশিয়াম লেস দেন রুবিডিয়াম লেস দেন সিজিয়াম। আর এক্ষেত্রে দেখো অ্যাটমিক রেডিয়াস যত কম হবে তত কি ডেনসিটি অফ প্রোটন বাড়বে, ইলেকট্রন টেনে নেওয়ার প্রবণতা বাড়বে, দ্যাট ইজ ইলেকট্রোনেগেটিভিটি বাড়বে। অর্থাৎ ইলেকট্রন টেনে নেওয়া মানে নিজে বিজারিত হওয়া, অপরকে জারিত করা। তাহলে এর ক্ষেত্রে জারণ ধর্মের যে ক্রমটা হবে, জারণ
জারণ ধর্মের যে ক্রমটা হবে সেটা হচ্ছে এফ, এটা হচ্ছে জারণ ধর্মের ক্রম। অর্থাৎ ধাতুর ক্ষেত্রে, অর্থাৎ এস বা মেটালের ক্ষেত্রে উপর থেকে যত নিচের দিকে যাবে ইলেকট্রন ছাড়ার প্রবণতা বাড়বে, অর্থাৎ বিজারণ ক্ষমতা বাড়বে, অর্থাৎ ধাতব ঘনত্ব বাড়বে। আর এদের ক্ষেত্রে উপর থেকে যত নিচের দিকে যাবে তত আকার বাড়বে, তত জারণ ধর্ম হ্রাস পাবে। ঠিক আছে, নেক্সট টপিক হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি। নেক্সট টপিক হচ্ছে 5 নম্বর ইলেকট্রোনেগেটিভিটি ব্যাপারটা কি না, যখন দুটো পরমাণু সমযোজী বন্ধনে আবদ্ধ হয়, একটা মৌল ক্ষেত্রে ধরো দুটো মৌল সমযোজী বন্ধনে আবদ্ধ হয়েছে এবং বন্ধন সৃষ্টিকারী ধরো এ আর বি সমযোজী বন্ধনে আবদ্ধ হয়েছে, এও ইলেকট্রন শেয়ার করেছে, এও ইলেকট্রন শেয়ার করেছে, কিন্তু বন্ধনের সৃষ্ট ইলেকট্রন জোটটির অভিমুখ কোন দিকে হবে না, যার ইলেকট্রোনেগেটিভিটি বেশি হবে। তাই ইলেকট্রোনেগেটিভিটি যার বেশি হবে তার দিকে বন্ড মোমেন্ট সেদিকে হবে। কথাটা বোঝা গেল? ইলেকট্রোনেগেটিভিটি এটা একটা বিশেষ ধর্ম। ইলেকট্রোনেগেটিভিটি কার উপর ডিপেন্ড করে? এক নম্বর পয়েন্ট ইএন ইজ টোটালি ডিপেন্ড করছে এফেক্টিভ নিউক্লিয়ার পজিটিভ চার্জ। কেন? প্রথমে প্রশ্ন হবে কেন না, এফেক্টিভ নিউক্লিয়ার পজিটিভ চার্জ হচ্ছে যত বাড়বে আকার হ্রাস পাবে, আকার হ্রাস পাওয়া মানে ইলেকট্রন টানার প্রবণতা কি হবে? বৃদ্ধি পাবে। অর্থাৎ একটা পরমাণুর আকার যখন হ্রাস পেয়ে যাবে তার প্রোটনের ডেনসিটি বেড়ে যাচ্ছে, তাহলে ইলেকট্রনকে টেনে নেওয়ার প্রবণতাটা সবসময় বেড়ে যাচ্ছে। অর্থাৎ ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন দেখো অ্যালং ডাউন দ্য গ্রুপ হচ্ছে কি আকার বৃদ্ধি পাচ্ছে, তাহলে এর আকার সবচেয়ে কম, তাহলে ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি হয়। সোজা কথা। এবং তার মানে দ্বিতীয় কথাটা যে সমযোজী ব্যাসার্ধ যত বৃদ্ধি পাবে যে ইলেকট্রোনেগেটিভিটি আর কমবে, অর্থাৎ সমযোজী ব্যাসার্ধ যত বৃদ্ধি পাবে তড়িৎ ঋণাত্মকতা তত হ্রাস পাবে। একই উদাহরণ নিয়ে আমরা এটাকে বর্ণনা করতে পারি যে সমযোজী ব্যাসার্ধ যত হ্রাস পাবে, কখন হ্রাস পাবে? যে স্টার বাড়লে, যে আর কোভ্যালেন্ট হ্রাস পেলে ইলেকট্রোনেগেটিভিটি বাড়বে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে অক্সিডেশন নাম্বার, জারণ ক্ষমতা উইথ ইনক্রিজিং oxidation number of central atom কি হবে? En also increases। এর একটা উদাহরণ হচ্ছে ধরো সালফিউরিক অ্যাসিড H2SO4 আর এটা হচ্ছে H2SO3, এর ক্ষেত্রে অক্সিডেশন নাম্বার খেয়াল করো +6, এর ক্ষেত্রে +4। সালফিউরিক অ্যাসিডের কি হচ্ছে সেন্ট্রাল এস সালফার অ্যাটমের জারণ সংখ্যা যেহেতু বেশি, সঙ্গে সঙ্গে আমি বলতে পারি এর তড়িৎ ঋণাত্মকতা বেশি, অর্থাৎ ইলেকট্রন টেনে নেওয়ার প্রবণতা অনেক বেশি হবে। তাহলে ইলেকট্রন টানার প্রবণতাটাই লুইসের তত্ত্ব অনুযায়ী, অ্যাকর্ডিং টু লুইস কি বলছে? ইলেকট্রন জোট টেনে নেওয়ার প্রবণতাটাই হচ্ছে অ্যাসিডিটি। তাহলে সালফিউরিক অ্যাসিডের অ্যাসিডিটি সালফিউরাস অ্যাসিডের চেয়ে অনেকটাই বেশি হবে। এটা থার্ড পয়েন্ট। এন্ড ফোর্থ পয়েন্ট হচ্ছে S character, percentage of S character. In case of hybridization আমরা দেখতে পাই CH triple bond CH, CH2 double bond CH2, CH3 single CH. In case of alkene, alkyne এখানে S character কত? sp, সরি hybridization কি sp, এখানে hybridization কি sp2, এখানে hybridization কি sp3। তাহলে পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার কি দেখতে পাচ্ছেন? পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার এখানে হচ্ছে 50, যদি টোটালটা 100 হয় তাহলে এসটা কত? 50%। এখানে কত? 33.3%। এখানে কত? 25%। তাহলে উইথ ইনক্রিজ এখানে কি হচ্ছে ফ্রম লেফট হ্যান্ড সাইড টু রাইট হ্যান্ড সাইড কি হচ্ছে না এস ক্যারেক্টারটা ডিক্রিজ করছে। আমি কি বলছি? উইথ ইনক্রিজিং এস ক্যারেক্টার ইলেকট্রোনেগেটিভিটি ইনক্রিজেস। তাহলে ইলেকট্রোনেগেটিভিটির অর্ডার কি হবে? ঠিক আছে, তাহলে এস ক্যারেক্টার বাড়লে মৌলের তড়িৎ ঋণাত্মকতা, সরি যৌগের তড়িৎ ঋণাত্মকতা অবশ্যই বাড়বে।
ঠিক আছে, তাহলে এই চারটে পয়েন্টের উপর ইলেকট্রোনেগেটিভিটি অনেকটাই নির্ভরশীল। এবার ইলেকট্রোনেগেটিভিটিকে ডাইরেক্ট আমরা বিভিন্ন রকম স্কেল আছে, সেই স্কেলের সাহায্যে আমরা সহজেই ক্যালকুলেট করতে পারি। এক নম্বর স্কেল হচ্ছে মুলিকান স্কেল। মুলিকান স্কেল, মুলিকান স্কেলের সাহায্যে ইলেকট্রোনেগেটিভিটি কিভাবে ক্যালকুলেট করা হয়? IP প্লাস EA বাই 2। নাম্বার 2 হচ্ছে পাউলিং স্কেল অফ ইলেকট্রোনেগেটিভিটি। পাউলিং স্কেলটা কি ব্যাপারটা? ধরো A একটা আটম, A একটা আটম, এটা A এটা B, ধরো এটা H এটা C, ঠিক আছে, এর ইলেকট্রনের ডিফারেন্সটা আমি বার করব। কি করে করব না, H টা এসছে কোথায়? H2 থেকে, ঠিক আছে, এবং Cl টা কোথা থেকে এসছে? Cl2 থেকে। তাহলে HCl টাকে যদি আমি আলাদা করতে চাই, তাহলে এটাকে যদি আমি A এটা B ধরি, তাহলে কি হবে? DAB, আগে ডেল্টা ড্যাশ ক্যালকুলেট করি। ডেল্টা ড্যাশ হচ্ছে DAB মাইনাস DAB মানে A এর ধরো হাইড্রোজেন, এখানে B টা হচ্ছে Cl, তো DAB সমান কি? রুট DAA একই মৌলের দ্বারা ইনটু DB। এভাবে কি আমি ডেল্টা ড্যাশটা ক্যালকুলেট করতে পারি। এবার ডেল্টা ড্যাশের মানটা বসিয়ে আমি বিভিন্ন ইউনিটে বিভিন্ন তড়িৎদ্বন্দ্বের পার্থক্য করতে পারি। জাই A মাইনাস জাই B, জাই A মাইনাস জাই B হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স বিটুইন A and B, 0.208 রুট ডেল্টা ড্যাশ। ডেল্টা ড্যাশটা আমি আগে এই ভাবে বার করেছি, এটা কোন এককে আছে? EV পার মোল। এভাবে তিনটে ইউনিটে আমি বার, একটা হচ্ছে কিলো ক্যালোরি পার মোল, একটা হচ্ছে কিলো জুল পার মোল। অর্থাৎ জাই A মাইনাস জাই B সমান 0.102 রুট ডেল্টা ড্যাশ কিলো ক্যালোরি পার মোল এককে বার করতে পারি। আর একটা হচ্ছে জাই A মাইনাস জাই B সমান 0.088 ডেল্টা ড্যাশ কিলো জুল পার মোল। এটা হচ্ছে পাউলিং স্কেল। তাহলে প্রথমে বলি পাউলিং স্কেলের সাহায্যে প্রথমে কি করতে হবে? ডেল্টা ড্যাশ, ডেল্টা ড্যাশটাকে কি করে বার করব? DAB মানে এইটা মাইনাস DAA ইনটু DBB। তাহলে ডেল্টা ড্যাশটা পেয়ে যাবে। এবার বিভিন্ন যে এককটা প্রয়োজন সেই এককে আমরা বার করতে পারব। এই হচ্ছে আমাদের পাউলিং স্কেল। এবার আরেকটা স্কেল আছে, তার নাম হচ্ছে অলরেড রচো স্কেল। থার্ড স্কেল অলরেড রচো, অলরেড রচো। এই অলরেড রচো স্কেলে ইলেকট্রন নেগেটিভিটি বার করতে গেলে কিন্তু আমার জে স্টারের মানটা লাগবে। অর্থাৎ জাই AR ইকুয়াল টু 0.359 জেড স্টার বাই R কোভ্যালেন্ট স্কয়ার প্লাস 0.744। এটা হচ্ছে অলরেড রচো ইলেকট্রনেগেটিভিটি, যার মান আমরা সহজেই জে স্টার তো পড়েছি, জে স্টার এখানে নিয়ে বা ক্যালকুলেট করতে হবে জেড মাইনাস সিগমা আকারে। এই তিনটে স্কেলের সাহায্যে আমরা ইলেকট্রোনেগেটিভিটি ক্যালকুলেট করতে পারি। লাস্ট টপিক শুধু একটুখানি ছুঁয়ে চলে যাবো আমরা, সেটা হচ্ছে যেটা ইনার পেয়ার এফেক্ট। এটা না জানলেই নয়, ইনার পেয়ার এফেক্ট এটা কি? না কিছুই নয়, পি ব্লক এলিমেন্টস গুলোর ক্ষেত্রে গ্রুপ 13, ভালো করে শুনো এই টপিকটা, বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম। গ্রুপ 14 কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, lead. Group 15 হচ্ছে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি। সবার ক্ষেত্রে নয়, heavier elements in case of 13, 14 or 15, heavier গুলো কি থ্যালিয়াম, lead and bismuth, বাকিগুলো কিন্তু এর আন্ডারে পড়ে না। heavier elements গুলো কি হচ্ছে না, sometimes it is observed that the heavier atoms অর্থাৎ থ্যালিয়াম, lead এবং বিসমাথের ক্ষেত্রে এটা খুব ভালো করে পরিলক্ষিত হয় না, ইনার ns অরবিটাল অর্থাৎ এর ক্ষেত্রে ইলেকট্রনিক কনফিগারেশন কি ns2 np126, অর্থাৎ এর ক্ষেত্রে ns2
NP1 NS2 NP2 আর NN inner NS orbital so reluctant to take part in bonding অর্থাৎ inner orbital গুলো বন্ডিং এ অংশগ্রহণ করতে চায় না। তার ফলে কি হচ্ছে না এর ক্ষেত্রে বহিস্থককে 3টি ইলেকট্রন থাকলেও একটাই শেয়ার করছে, এই দুটো শেয়ার করছে না। এর ক্ষেত্রে 4টে থাকলেও দুটো শেয়ার করছে, এই করছে না। অর্থাৎ sometimes it is observed that in case of thallium, lead and bismuth the inner NS orbital so reluctant to take part in bonding. This effect is called inner pair effect. অর্থাৎ এখান থেকে দুটো কোশ্চেন শুনলেই হয়ে যাবে। এক নম্বর হচ্ছে থ্যালিয়াম, থ্যালিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন NH2 NP1, তাহলে এর হিসাব মতন জারণ সংখ্যা কত দেখানো উচিত ছিল? জারণ সংখ্যা 3 দেখানো +3 দেখানো উচিত ছিল, কিন্তু থ্যালিয়াম +1 জারণ সংখ্যা দেখায়। তার কারণ হচ্ছে ইনার NS অরবিটালটা বন্ধনে অংশগ্রহণ এর কোনো ইলেকট্রন শেয়ার করে না, তাই থ্যালিয়ামের স্টেবল অক্সিডেশন স্টেট হচ্ছে +1। লেড এর বহিস্থককে কি আছে NH2 NP2, তাহলে এস কত +4 জারণ সংখ্যা দেখানো উচিত ছিল, লেড দেখাচ্ছে +2। তার কারণ কি এই দুটো ইলেকট্রন শেয়ার করছে, বাট ইনার NS অরবিটালটা কিন্তু বন্ধনে অংশগ্রহণ করছে না। তাই কোশ্চেন যখন আসবে থ্যালিয়াম +1 কেন স্থায়ী, তখন বলতে হবে ডিউ টু ইনার পেয়ার এফেক্ট। আর লেড +2 কেন স্থায়ী, লেড +4 দেখায় না কেন, এটা কেন হয় না? তার কারণ হচ্ছে ইনার পেয়ার এফেক্ট। আরেকটা কারণ লেড +4 এর জন্য না আমরা পরের চ্যাপ্টারে পড়বো পোলারাইজিং পাওয়ার টার্ম। পোলারাইজিং পাওয়ার মানে কি না উইথ ইনক্রিজিং দ্য পজিটিভ চার্জ অফ ক্যাটায়ন কি হবে, রেডিয়াস অফ ক্যাটায়ন ডিক্রিজেস, দেয়ারফর পোলারাইজিং পাওয়ার ইনক্রিজেস। এবং পোলারাইজিং পাওয়ার বাড়লে কি হবে না সমযোজী চরিত্র বাড়বে, সমযোজী চরিত্র বাড়লে একটু তাপেই তার স্টেবিলিটিটা হ্রাস পাবে। তাই Pb+4 ডাজ নট এক্সিস্ট। তার কারণ এক নম্বর কারণ হচ্ছে ইনার পেয়ার এফেক্ট, আর 2 নম্বর কারণ হচ্ছে পোলারাইজিং পাওয়ার, যেটা আমরা নেক্সট চ্যাপ্টারে আলোচনা করব। ঠিক আছে, তাহলে আজকে আমরা মোটামুটি পর্যায় সারণী চ্যাপ্টারটা কমপ্লিট করলাম। নমস্কার।